মেঘা নেমে তড়িঘড়ি করে এক গ্লাস পানি ঢেলে এগিয়ে দিল। আদ্রের হাত কাঁপছে ঠক ঠক করে। কোনো রকমে গ্লাসের পানিটুকু ঢক ঢক করে শেষ করল সে। আর চোখ তুলল না, তুললেই বিপদ। এই সাধারণ মেয়েটা খুব ভয়ঙ্কর। নাজেহাল করে ছাড়ল শটান আদ্রকে। আর কত কি বাকি আছে কে জানে। গ্লাস রেখে ধূপধাপ পা ফেলে বাইরের দিকে হন্তদন্ত হয়ে এগোয় আদ্র। মেঘা ডেকে বলে, ভাইয়া, শিশিরের বর আসেনি এখনো? এসেছে, ছোট্ট উত্তর। বলেই বেরোলো ঘর থেকে। ফোন বের করে কাউকে কল করলো। মুখ গোল করে শ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, আমি খুব বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ভাইয়া। তোমাকে পাশে চাই এই মুহূর্তে। চলে এসো প্লিজ। বাকিটা পরে সামলে নেব। অতঃপর ফোন কেটে দ্বিতীয় আরেকটা নাম্বারে ডায়াল করে। রিসিভ হতেই নরম কণ্ঠে ডাকে, আব্বু। এদিকে ধপ করে খাটে বসে মেঘা। এসে গেছে ওই উশৃঙ্খল বকাটে ছেলেটা। বিয়ে হবে ক্ষণিকের মধ্যে। শিশির বন্দিনী হয়ে যাবে তার। অনেক হয়েছে, আর পারা যাচ্ছে না। অধৈর্য হয়ে এবার ঘর ছাড়ল ইকরা। শক্ত ভঙ্গিমায় বসার ঘরে সবার সামনে এসে থামল। বিয়ে পড়ানোর আগে নতুন বউকে এভাবে দেখে চোখ কুঁচকে তাকালেন সকলে। ইকরা দ্বিধাহীন সোজাসুজি আবিদের সামনে এসে থামে। অগত্যা উঠে দাঁড়ায় আবিদ। বরাবরের ন্যায় চোখ থমকায়। এই মেয়েকে সে যতবার দেখে ততবার প্রেমে পড়তে বাধ্য হয়। আজও মারাত্মকভাবে প্রেমে পড়ল। এই প্রেমের হালাল বন্ধন হবে আজ। বউ সাজে ইকরাকে দেখে মুচকি হাসে আবিদ। মুখ খোলার আগে ইকরা ভারী গলায় জানতে চায়, এসব কি হচ্ছে আবিদ? আপনার ভাই কোথায়? নেই মানে? আপনারা এসেছেন ঘন্টা দুয়েক হলো। আপনার ভাই আসছে না কেন এখনো? কানাঘুষো চলছে আশেপাশে। আর কতক্ষণ এভাবে অপেক্ষা করব? অপেক্ষা করতে হবে না, এক্ষুনি বিয়ে হবে। কিন্তু আপনার ভাই? ও আসবে না মানে? হেয়ালি করবেন না প্লিজ। ভরকানো স্বর ইকরার। আবিদের ঠান্ডা স্বর প্রত্যুত্তরে, ইকরা, আমার কথা শুনুন মন দিয়ে। আয়ান আসবে না মানে আসবে না। আমার ভাই ভালো নয় ইকরা, নেশাখোর ও। বখাটে উশৃঙ্খল জেলখাটা আসামি। ওর সাথে শিশিরের বিয়ে হতে পারে না। শিশিরের জীবনটা নষ্ট হতে পারে না এভাবে। আপনি ভুল বুঝবেন না প্লিজ। আমার কথাটা ঠান্ডা মাথায় শুনুন আগে। ইকরা বুঝল না। হতবাকের ন্যায় পিছিয়ে গেল। পেছন থেকে আবিদকে ধমকালেন মার্জিয়া বেগম। আবিদ, কি হচ্ছে এসব? কি উল্টোপাল্টা বকছিস? চুপ করো আম্মু। উল্টাপাল্টা বকছি না আমি। দেখো গিয়ে, তোমার ছোট ছেলে মদ খেয়ে টাল হয়ে পড়ে আছে কোথাও। টেনশন করছো কেন ওকে নিয়ে বলো তো? তুমি জানো না তোমার ছোট ছেলে কেমন? এহেন কথায় চোখ রাঙানি দেন মার্জিয়া বেগম। আবিদ থোড়াই কেয়ার করে। ইকরার দিকে ফিরে কণ্ঠ খাদে নামিয়ে বলে, ইকরা, শিশিরের সাথে আয়ানের বিয়ে হবে না। কাজী সাহেব, আপনি আমাদের বিয়ে পড়ানোর ব্যবস্থা করুন আগে। পুরো বাড়ি থম মেরে রইল। আজমিরা বেগম হতবাক হয়ে চেয়ে রয়েছেন, বুক দুরু দুরু। ইকরা বলে, বিয়ে মানে? কার বিয়ে পড়াবে? আমাদের। আর আমার বোন? শিশিরকে নিয়ে চিন্তা করার কিছু নেই, বরং ও বেঁচে গেছে। আয়ানের মতো উশৃঙ্খল ছেলের সাথে বিয়ে হচ্ছে না ওর। আপনার ভাই নেশাখোর উশৃঙ্খল, এটা আগে বলেননি কেন আপনি? মেয়েটার কণ্ঠ কাঁপে, মনের দোটানায় ভোগে। ইকরা, আমি আয়ানের বিষয়ে কোনো কিছু বলার মতো পরিস্থিতিতে ছিলাম না। আপনি আগে বুঝুন আমার কথাটা। তাহলে এখন বলছেন কেন এসব? এই অন্তিম মুহূর্তে? আয়ান আসেনি তাই। শিশির রক্ষা পেয়েছে। আর যদি আয়ান আসতো, তখন তখন আপনার ওই বখাটে ভাইয়ের সাথে আমার বোনকে জুড়ে দিতেন। আবিদ, আই কান্ট বিলিভ। আমি তো আপনাকে ভরসা করেছিলাম। আপনার ভরসায় আমার বোনকে আয়ানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর এখন
এখন এসব কি শুনছি আমি? আমার বোনের জীবনটা জেনে শুনে নষ্ট করার পথে ঠেলে দিতে চেয়েছিলেন আপনি। আজ বউ সেজেছে আমার বোন। আর আজ এসব। আর কিছু বলতে পারে না মেয়েটা, কণ্ঠ ধরে আসে। আবিদ সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে যেতেই হাত উঁচিয়ে বাদ সাধে। প্লিজ, কাছে আসবেন না আমার। ছি, আপনি এতটা স্বার্থপর। আমি ভুল চিনেছি আপনাকে। ইকরা, আমার কথা পুরোটা শুনুন আগে। আপনি ভুল বুঝছেন আমায়। কি ভুল বুঝছি? আজ আয়ান আসেনি বলে এসব খোলাসা হলো। আর যদি আসতো, তাহলে আমার বোনের কি হতো? আবিদ কিছু বলতে উদ্যত হয়। এর মধ্যেই কাছাকাছি কোথাও থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে। হে গাইস, আমার সুইটহার্ট কোথায়? চকিতে সদরের দিকে তাকায় সকলে। আদ্র ছ্যাদ করে ওঠে রৌদ্রকে দেখে। লোকেশন ট্র্যাক করে এসেছে ও। বাড়ির ভেতর ঢুকেই মেঘাকে খুঁজল। এত সব নতুন মুখের ভিড়ে খুঁজে না পেয়ে চোখ কুঁচকাল। সবার দৃষ্টি নিজের দিকে বুঝে বলল হাত নেড়ে, আই অ্যাম ইনভাইটেড। এভাবে দেখার কিছু নেই। এটা ওই কুয়াশার বাড়ি না, এখানেই তো বিয়ে, তাই তো? আমার বউ এসেছে ওর বিয়েতে। আমি কিন্তু বিয়েতে আসিনি, আমি আমার বউয়ের কাছে এসেছি। কোথায় আমার বউ পাখি? আদ্র চোখ বড় বড় করে দ্রুত এগিয়ে যায়। এখানকার পরিস্থিতি অস্থিতিশীল। রৌদ্রের কনুই টেনে ধরেও চাপা স্বরে বলে, রুডি, কাম উইথ মি। রৌদ্রকে টেনে নিয়ে গেল সে। ইকরা বুক ফুলিয়ে শ্বাস টানে, চোখ ছলো ছলো। সেদিক থেকে মনোযোগ সরিয়ে আবিদ ধীরে বলে, ইকরা, শিশিরের কিচ্ছু হবে না। আমার কথাটা আগে শুনুন। এখন এখানে দুটো বিয়েই হবে। দ্বিতীয়টা হতে সময় লাগবে একটু। আমাদের বিয়েটা হোক আগে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। প্লিজ ইকরা, ভরসা রাখুন আমার উপর। এরপরেও ভরসা রাখব? আমাকে এভাবে বোকা বানালেন আবিদ। আমার বোনের জীবনটা এভাবে অগোছালো করে দিলেন। আমাকে তো এসব আগেও বলতে পারতেন আপনি। ভেবে দেখেছেন শিশিরের কানে এসব পৌঁছালে কি হবে? আমাদের সমাজ ভালো নয়। অল্পতেই কালি ছেটায় মেয়েদের শরীরে। আমার বোনের কি হবে এখন? বলেছি তো, শিশিরের কিচ্ছু হবে না। কি কিচ্ছু হবে না? যা হবার তা হয়ে গেছে। আর কি বাকি আছে বলুন তো? প্রথমত, আপনার ওই ভাইয়ের থেকে মুক্তি পেয়েছে আমার বোন। আর দ্বিতীয়ত, একটা তকমা জুটিয়েছে কপালে। আমার এসবে বড্ড ভয় আবিদ। কেউ নেই আমার, বাপ নেই। সমাজ আমাদের সাথে মেশে না। আমরা নিম্নবিত্ত। কটু কথা বলবে সকলে। আপনি কি করলেন এটা? ইকরা কেমন কেঁদে ওঠে। শক্ত আবরণ এই প্রথম ভাঙল। প্রথম থেকেই শিশিরকে নিয়ে ভয়ে ছিল। এদিকে ঘরের চৌকাঠে শিশির দাঁড়িয়ে, পাশে মেঘা সাফা, সব কানে পৌঁছেছে। তবুও অনুভূতিহীন কিংকর্তব্য বিমূঢ় শিশির। আদ্র রৌদ্রকে ঠেলে এদিকে পাঠিয়েছে। রৌদ্র কিছু বুঝল না, তবে পরিস্থিতি বেগতিক তা আন্দাজ করল। ওকে দেখেও মেঘার প্রতিক্রিয়া নেই। রৌদ্র একে একে 3 রমণীকে পরখ করে। অতঃপর মেঘার পেছনে দাঁড়ায়, কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে, সানি, এসব কি হচ্ছে এখানে? বিয়ে হবে না? খাওয়া দাওয়া হবে না? বিয়েতে খাবো বলে সেই দুপুর থেকে খাইনি। খিদে জমিয়েছি। এখন খিদে পেয়েছে ভীষণ। খাইয়ে দিবি কিন্তু। কটমট করে তাকালো মেঘা। অমনি চুপসে গেল রৌদ্র। ঢোক গিলে ইনোসেন্ট ফেস বানিয়ে আবার বলল, সত্যি খিদে পেয়েছে। পেটে ট্রাক্টর চলছে। কান পেতে শোন। চুপ করুন রাইনো মুখ। আর একবার কথা বলেছেন তো ঠোঁট সেলাই করে দেব একদম। আরও বেশি চুপসে যায় রৌদ্র। আদ্র ইকরার দিকে এগোয়, বোঝানোর চেষ্টা করে, ইকরা, আপনি আমাদের কথাটা শুনুন। কি শুনবো আমি? আপনি তো শিশিরের প্রফেসর, সব জানতেন আপনি। তবুও এমনটা হতে দিলেন? একটুও খারাপ লাগলো না? একজন শিক্ষক আপনি। আপনার এইটুকু জ্ঞানবোধ নেই? নিজে দাঁড়িয়ে থেকে সব দেখে গেলেন।
আয়ানের বিষয়ে আপনার জানার কথা, তবুও আটকালেন না এসব। এতটা হীনমনের আপনি? ঠিক। ইকরা, ধমকায় আবিদ। পাশ থেকে গর্জে ওঠেন মার্জিয়া বেগম। এই মেয়ে, কখন থেকে শুনে যাচ্ছি তোমার বকবক। আমার এক ছেলেকেও ছাড়ছ না তুমি। আয়ানকে নিয়ে কথা বলছো। আয়ান তো এই বিয়েতেই রাজি ছিল না, তাই আসেনি বোধহয়। আর এখন আবিদের ওপর জবান উচাও তুমি? এত বড় সাহস! আরে, আমার ছেলে তোমাকে বিয়ে করতে চেয়েছে, এটাই তোমার সৌভাগ্য। চাই না আমার এই সৌভাগ্য। মেয়েটার চোখ থেকে টুপ করে পানি ঝরে। কথাটার অর্থ বুঝে ছলকে ওঠে আবিদ। জানতো এমন ভুল বোঝাবুঝি হবে। সে বিচলিত হয়ে পড়ে। ইকরা, প্লিজ বোঝার চেষ্টা করুন। আমাকে আর আমার বোনকে দুজনকেই ঠকালেন আপনি, অথচ আমি আপনাকে ভরসা করেছিলাম। প্রথম কোনো পুরুষকে ভরসা করেছিলাম আবিদ, অথচ আপনি কি করলেন? আদ্র এবার চুপ করে থাকলো না। সুযোগ পাচ্ছে না কথা বলার। এবার সুযোগ ছিনিয়ে নিল। ব্যাস, অনেক হয়েছে। কাজী সাহেব, বিয়ের ব্যবস্থা করুন। এই মুহূর্তে বিয়ে হবে। দুটো বিয়েই হবে। দুজন পাত্রই উপস্থিত এখানে। একজন সালভিন আদনান আবিদ, আর অন্যজন। সে কথা শেষ করতে পারল না, তার আগেই গম্ভীর একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। আর অন্যজন আদ্রিয়ান কাবির আদ্র, কাবির পরিবারের মেজ ছেলে। বাজ পড়ল পুরো বাড়িতে। ধক করে দ্বিতীয়বার সদরের দিকে চাইলেন সকলে। তোফায়েল কাবির, তৌসিফ কাবির আর সাফওয়ান কাবির শুভ্র শটান দাঁড়িয়ে আছে তারা। কথাটা বলেছেন তোফায়েল কাবির। কানে পৌঁছানো মাত্রই মেঘা, সাফা আর রৌদ্রের মাথাটা ঝিমঝিম করে উঠল। চোখ বড় বড় করে তাকালো ওরা। মেঘা তাদের দেখে আর এমন কথা শুনে ছলকে ওঠে। রৌদ্রকে নিজের কাছাকাছি দেখে বিপত্তি এড়াতে চায়। সাফার কনুই টেনে ওকে দাঁড় করায় নিজের জায়গায়, আর নিজে দাঁড়ায় ওর জায়গায়, অর্থাৎ জায়গা বদল করে। তা দেখে চোখ শুরু করে রৌদ্র। নির্লজ্জের মতো আবারও মেঘার পিছনে গিয়ে দাঁড়ায়। ঝুঁকে মাথার কাছে নাক ডুবিয়ে ঘ্রাণ টেনে ফিসফিস করে বলে, সুইটহার্ট, আমি কি ভুল শুনলাম? এদিকে তোফায়েল কাবিরের আকস্মিক কথায় বাজ পড়ল শিশিরের মাথায়। তবুও নড়ল না মেয়েটা। কেবলই পলক পড়ল চোখে। আদ্র সচকিতে তাকায়। পরিচিত মুখাব্যয় দেখে শুষ্ক ঢোক গেলে ওনারা এগিয়ে আসেন। ছেলের পানে সোজাসুজি দৃষ্টি গেড়ে দাম্ভিক ভঙ্গিতে পা বাড়ান তোফায়েল কাবির, হাত পেছনে গোটানো। আকস্মিক অস্বস্তিতে দৃষ্টি নামায় আদ্র, এক হাত মুঠিয়ে নেয়। তোফায়েল কাবির সম্মুখে এসে থামেন। অপরিবর্তনীয় হয়ে বলেন একই কাঠ স্বরে, আদ্রিয়ান কাবির আদ্র, আমার ছেলে, আর তার সাথেই বিয়ে হবে শিশিরের। রৌদ্রর মুখ কুঁচকে আসে। অস্ফুটে বেরোয় অবিশ্বাস্য এক শব্দ, হোয়াট? শিশির নড়ে চড়ে ওঠে এবার। একটু পিছিয়ে মেঘার সাথে বাড়ি খায়। মাথা ভন ভন করে ওঠে। চোখ নামায়। টলে পড়তে চায় দুর্বল দেহখানা। ইকরা কাউকেই চিনল না। অবাক লোচনে চেয়ে বলল, আপনারা? আমি আদ্রের বাবা। রাত 9টা পেরিয়েছে সেই কখন। এখনও দেখি সব এলোমেলো। বিয়ে হবে আর কখন? সবাই এভাবে কি দেখছেন? রাত গভীর হচ্ছে। বিয়ের ব্যবস্থা করুন। পাত্র দুজনেই তৈরি, গার্ডিয়ানও আছে। দেরি কেন তাহলে? আঙ্কেল, এসব কি বলছেন? ইকরার অবাক প্রশ্ন। হেসে উত্তর করেন তোফায়েল কাবির, বিয়ের কথা বলছি। তোমার ছোট বোনকে আমাদের বাড়ির বউ করতে চাই আমরা। দেখো, আমাদের পরিবারের দুটো ছেলের বিয়ে অলরেডি হয়ে গেছে, বাকি আছে একটা। ওর বউকে এখন ঘরে তুলতে চাই আমরা, আর আজকেই। তোমার ছোট বোনকে চাই আমার ছেলের বউ হিসেবে। আমার ছেলে খারাপ নয়, বরং ভালোর প্রশংসা করতে গেলে শব্দ কম পড়ে যাবে। বিশ্বাস রাখতে পারো, অসুখী হবে না তোমার বোন। ইকরার কাছে সবটা এলোমেলো লাগে, ঘোলাটে হয়ে আসে আশপাশ।
কি হচ্ছে এসব? কি বলছেন এই ভদ্রলোক? তাও আবার এভাবে হঠাৎ করে? মাথা ঝিমঝিম করে ওঠে ওর। এক হাতে মাথা চেপে ধরে পেছায় এক কদম এগিয়ে যায় আবিদ। ঝুঁকে ধীর কণ্ঠে বলে আশ্বস্ত করে, ইকরা, আমি আপনার আবিদ। অবিশ্বাস করেন আমায়? এখানে যা হচ্ছে কোনো কিছুই আকস্মিক নয়। আমি সবটা বুঝিয়ে বলবো আপনাকে। এখন যা হচ্ছে হতে দিন। আমি আছি তো, বিশ্বাস রাখুন। আদ্রের সাথে শিশিরের বিয়ে হবে। প্লিজ, দ্বিমত করবেন না। প্লিজ ইকরা। ছলো ছলো চোখে তাকায় মেয়েটা। তোফায়েল কাবির গলা বাড়ান। শিশিরের মাকে এক কোণে সিফাতকে আঁকড়ে ধরে দাঁড়িয়েছিলেন ভীত আজমিরা বেগম। এবার নড়ে চড়ে উঠলেন। এসব কোলাহল সিদ্ধান্তহীনতায় বড্ড ভয় তার। তার দিকে সবার দৃষ্টি পড়তেই ঠাউর করে বললেন তোফায়েল কাবির, বেআইন সাহেবা, আপনার মেয়ে আজ থেকে আমার বাড়ির বউ হতে চলেছে। আপনার কোনো আপত্তি নেই তো? প্রয়োজন হলে আমাদের বিষয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন। চোখ নামালেন ভদ্র মহিলা। কি বলবেন তিনি? নিজেই ইকরার ভরসায় থাকেন সর্বদা। তোফায়েল কাবির নীরব সায় পেয়ে বলেন, তাহলে আর অপেক্ষা কেন? শুরু করুন সব কিছু। শিশির পিছিয়ে গেল পুরোপুরি। চোখ বেয়ে জল অনবরত গড়ায়। অবিশ্বাস্য লাগে সবটা। মাথা ঝাঁকিয়ে বিড়বিড় করে, না, এটা হতে পারে না, কিছুতেই না। বলতে বলতে ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। চমকায় বাকিরা। ঘোর কাটে মেঘার সাফার। রৌদ্র নিজেও চমকায়। দ্রুত পিছু ফিরে বন্ধ দরজার দিকে তাকায়। ছুটে যায় ইকরা। শিশির, কি হলো? এই, দরজা আটকালি কেন? দরজা খোল শিশির। আদ্র ভরকায়। চকিতে তাকালেও আবারও চোখ ফিরিয়ে বাপের দিকে চায়। অপ্রস্তুত হয়ে পড়ে ভীষণ। এই ক্ষণিকের ব্যবধানে তোফায়েল কাবিরের এমন ঠান্ডা সিদ্ধান্ত মানতে বেগ পোহালো সে। বিনয়ী হয়ে মাথা ঝুঁকিয়ে ধীরুৎ স্বরে বলল, থ্যাংক ইউ আব্বু, অ্যান্ড আই অ্যাম সরি। হেসে চোখ ইশারা করলেন তোফায়েল কাবির। শুভ্র এগিয়ে ফিসফিস করে বলে, ব্রাভো ভাই, তোর বাপ যে হম্বিতম্বি করে বাড়ি থেকে বেরিয়েছে, আমি ভাবতেও পারিনি এখানে এসে এমন কিছু ঘটাবেন। শিশির দরজা খোলে না। আজমিরা বেগমও ডাকেন। মেঘা নিজেকে ধাতস্থ করে। সবটা এখনও এলোমেলো ওর কাছে। তবুও শিশিরকে ডাকে। সাড়া নেই ভেতর থেকে। আদ্র গিয়ে চড়া গলায় হুঙ্কার ছাড়ে সবাইকে অগ্রাহ্য করে, এই বেয়াদব, ওপেন দ্য ডোর। রৌদ্র হিসেব মেলাতে ব্যস্ত। যা মিলল তাতে বুঝল মেঘার দিক থেকে আদ্রকে নিয়ে আর ঝঞ্ঝাট নেই। ঝামেলা পোহাতে হবে না। এই ঝামেলা গজবে অন্যের ঘাড়ে। সবসময় মেঘবুড়ি মেঘবুড়ি করে মুখে ফেনা তোলাটা ঘুচবে এবার। রৌদ্র বড্ড জেলাস ওকে নিয়ে, মাত্রাতিরিক্ত যাকে বলে। এবার আর হতে হবে না। আদ্রকে এখন অন্যের পোটলায় পুড়তে পারলেই বাঁচা যায়। মুক্ত হওয়া যায় এই ঘরশত্রু বিভীষণের থেকে। ছক মিলতেই খুশিতে চিকচিক করে উঠল রৌদ্র। সহসা হাতে তালি বাজিয়ে চেঁচিয়ে উঠল উচ্ছ্বাস সমেত, ওহো, বিয়ে হবে আদ্র, বিয়ে হবে তোর। জিও ব্রো, ব্রাভো। এতদিনে বুঝলি তোর বিয়ের বয়স হয়েছে, করে নে, ফটাফট বিয়ে করে নে। এই কুয়াশা, দরজা খোলো। বিয়ে করবে না? আরে, আমার ভাইয়ের সাথে বিয়ে হবে তোমার। এ তো খুশির খবর। তোমার কি লজ্জা লাগছে? আরে ঘোমটা দিয়ে বেরিয়ে এসো বাইরে। এই ডিজে লাগা কেউ? কাবির পরিবারের মেজ ছেলের বিয়ে হবে এখন। আমার ভাইয়ের বিয়ে হবে। আদ্র তাজ্জব বলল। রৌদ্র ওকে ভাই সম্বোধন করলো আজ কত বছর পর। বেশ খুশি রৌদ্র। কেন খুশি, কোন দিক দিয়ে খুশি তা বুঝতে বাকি রইল না। ঠোঁট টিপে হেসে আবারও শিশিরের দিকে ধ্যান দিল সে। তোফায়েল কাবির চোখ শুরু করেন রৌদ্রকে এখানে দেখে। শিশিরকে লাগাতার ডাকা হচ্ছে। অবশেষে মায়ের ডাকে দরজা খুলল সে। শুরুতেই মুখোমুখি হলো আদ্রের।
চোখ তুলল না। পাশে ইকরার দিকে তাকালো। গাল বেয়ে পানি গড়ানোর ছাপ স্পষ্ট। কাজল ঘেটে গেছে। ভেজা চোখে মুখে হাসল মেয়েটা। তুমি বিয়ে করে নাও আপু, আবিদ বলে পাশ থেকে। বিয়ে দুটো হবে আদ্রের সাথে। প্লিজ ভাইয়া চুপ করুন, এসব বলবেন না, অস্বস্তি লাগে শুনতে। দ্বিতীয় কোনো বিয়ে হবে না এখানে। আমার যার সাথে বিয়ে হওয়ার কথা সে আসেনি, তাই আর কোনো বিয়ে হবে না। সে যদি আসে তবেই বিয়ে হবে। আমি এই বাড়ির বোঝা নই। থেকে গেলে খুব ক্ষতি হবে না, তবুও অঘটন ঘটাবেন না এভাবে। কথার মাঝে আবিদকে থামায় শিশির। চোখ মুখ বিকৃত ওর। গা রিরি করে ওঠে এসব চিন্তা করতে গেলে। ইকরা বলে, শিশির, অঘটন নয়, না করবি না তুই। যদি বিয়ে হয় তাহলে দুটোই হবে। তোর আদ্র স্যার। এবার ক্রন্দনরত স্বরে চেঁচিয়ে ওঠে শ্যামালিনী। আপু, তুমিও? আরে, মাথা খারাপ হয়ে গেছে সবার। উনি আমার টিচার, ভাবতে পারছো? ছেলেখেলা পেয়েছো আমার জীবন নিয়ে। কোনো বিয়ে হবে না আর। আমি এই বিয়ে করব না কিছুতেই। প্লিজ, আমার সামনে এসব কথা বলবে না কেউ। অনেক সহ্য করেছি আমি, আর পারবো না। আয়ানকে মানতে কোনো অসুবিধা ছিল না আমার, কিন্তু এখন না, কিছুতেই না। গাল বেয়ে গড়ানো পানি মুছে নেয় মেয়েটা। আজমিরা বেগম মুখ খোলেন হুমকি স্বরূপ। আজ যদি তুই এই বিয়ে না করিস তাহলেই অসুস্থ সমাজে তোর অবস্থান কোথায় নামবে ভেবে দেখেছিস? করব না আমি এই বিয়ে, থাকবো না আমি এই সমাজে, মরে যাব। তবু এই বিয়ে করব না। এই বেয়াদব, থাপ্পড় মেরে গাল লাল করে দেব যদি আর একটাও বাজে কথা বলেছ তো। তুমি বিয়ে করবে না, তোমার ঘাড় বিয়ে করবে। আজ্জের ধমক। শিশির তাকায় ছলকে। তাল মেলায় রৌদ্র। অফকোর্স, এই কুয়াশা। তুমি বিয়ে করবে না, তোমার ঘাড় বিয়ে করবে। তুমি জানো আমার ভাই কত ভালো মানুষ। চুপচাপ বিয়ে করে নাও, নয়তো তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেব বলে রাখলাম। ইউ নো, এটার এক্সপিরিয়েন্স ভালো করেই আছে আমার, তাই না সুইট হার্ট? মেঘা কটমট করে চোখ পাকায়। শেষবার বলে ইকরা, আজ যদি এখানে দুটো বিয়ে না হয় তাহলে একটাও হবে না। সরি আবিদ, কোনো বিয়ে হবে না এখানে। শিশির, যা খুলে ফেল সব সাজ পোশাক। আমিও ঘরে গেলাম। ইকরা পা বাড়ায়। কম্পিত স্বরে পিছু ডাকে শিশির। আপু। রাত্রি এখন 10:20। আবিদার ইকরার বিবাহ সম্পন্ন। এখন পাশাপাশি বসে শিশির আদ্র। বিবাহের জন্য কন্যার সম্মতি নেওয়া শেষ। পাথরের ন্যায় অনুভূতিহীন বসে আছে রমণী। ঠোঁট নাড়িয়ে 3বার কবুল বলেছে। কোন খেয়ালে বলেছে তা নিজেও জানে না। এখন পালা আদ্রের। মৌলভী সাহেব এবার ওর দিকে ফিরলেন। বিবাহনামা শুনিয়ে সম্মতি চাইলেন। বলতে বললেন সেই 3 অক্ষরের একটা শব্দ 3বার বলতে হবে। এবেলায় বলতে গিয়ে গলা কাঁপে আদ্রের। খচখচ করে সে, হাত কসলায়, ধরফর লাগে। কিছুতেই জবান খোলে না, চোখ বুজে নাই ও। বন্ধ চোখের কার্নিশে ভাসে শ্যামালিনীর কান্না বিজড়িত ভেজা মুখশ্রী। আজ যে নিজেকে কিভাবে সামলিয়েছে তা সে নিজেই জানে কেবল। মেয়েটা কেঁদেছে, অথচ নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিল ওর চোখে দ্বিতীয়বার আর পানি দেখবে না আদ্র। বুক চিরে নিঃশব্দে শ্বাস ফেলে মনে মনে আওড়ালো যুবক। আই অ্যাম সরি শিশির, খুব করে সরি। এটার প্রয়োজন ছিল। বলেছিলাম না তোমার সুখ হবে, হবে সুখ। আমি হব তোমার সুখের ঠিকানা। সব অসুখ মুছে ফেলব, আর কখনো পানি আসতে দেব না চোখে। শুধু ভুল বুঝো না আমায়। চোখ খুলে সে এক নিঃশ্বাসে উচ্চারণ করে 6টি শব্দ। আলহামদুলিল্লাহ কবুল, মোটে 3বার। কবুল বলার পরপরই কেমন মিয়ে যায় আদ্র। হঠাৎ করেই তার বক্ষ শীতল করা এক অদ্ভুত অনুভূতি জাগে। মনে হয় পুরো বিশ্ব জয় করে ফেলেছে সে।
আর কিছু না হলেও চলবে। তীব্র শীতেও শিরদাঁড়া বেয়ে উষ্ণ স্রোত গড়ালো তার। ফুটে ফুটল এক পশলা অপার্থিব প্রশান্ত হাসি। অবাধ্য আর চোখে দেখল শিশিরকে। মেয়েটার নড়চড় নেই। অতঃপর তারা আবদ্ধ হয় বিবাহ বন্ধনে। জুড়ে যায় হালালভাবে। একজনের কাছে সব শেষ, অন্যজনের কাছে সবে সবটা শুরুর পরিকল্পনা। চোখ বুজে নেয় শিশির। কান্না আসে বুক ফেটে। বারংবার ভিজে আসে অক্ষিপট। জীবন ওকে ঠিক কোথায় দাঁড় করালো, কী ভাবলো আর কি হলো। অবশ্য এই জীবন নিয়ে মন্দ কিছুই ধারণায় ছিল। ভালো আর হলো কই। কাবির ম্যানশন থমথমে। খানিক আগে ফিরেছে সকলে। ঘড়ির কাঁটা এখন 12টার দৌড় পার করেছে। টিকটিক করে বয়ে চলেছে সময়। ড্রয়িং রুমে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে আদ্র। বসে আছেন 4 কর্তা গিন্নি। রুবিনা কাবির শক্ত চোখে মুখে ছেলেকে পরখ করছেন। তার ছেলেরা হয়েছে এক জাতের, কেউ কারোর থেকে কম নয়। একটা বিয়ে করেছে নেশার ঘোরে জোরপূর্বক, এখন অন্যটা বিয়ে করলো হুটহাট, তাও আবার নিজের ছাত্রীকে। হুটহাট ফোন করে নির্লজ্জের মতো বাপকে নিজের বিয়ের খবর জানালো। বাপ গিয়ে বিয়ে পড়িয়ে একেবারে বউসহ ছেলেকে নিয়ে আসলো বাড়িতে। বাহ, খুব ভালো। রুবিনা কাবিরকে আলাদা করে জানানো বা তার সিদ্ধান্তের কোনো প্রয়োজন বোধ করল না কেউ। তার কোনো মূল্য আছে কারোর কাছে? খিটখিটে স্বরে মুখ খুললেন তিনি। এভাবে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছিস কেন এখন? আই অ্যাম সরি আম্মু। কিসের জন্য সরি? বিয়ে করেছ, ফরজ কাজ করেছ, ভুল কিছু করনি। ঘরে যাও। তোফায়েল কাবিরের ভরাট কণ্ঠ। আদ্র পিট পিট করে তাকায়। ফোঁস করে শ্বাস ফেলেন রুবিনা কাবির। তা দেখে ভদ্রলোক আবার বলেন, তুমি রাগ দেখাচ্ছ কেন বলো তো? আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল ভুলে গেছো? অনেকটা এভাবেই হয়েছিল। আজ আমাদের ছেলেরও এভাবেই হলো। বাপ হিসেবে ওকে সাহায্য করেছি আমি। আমার বাপ তো আমাকে সাহায্য করেনি। আদ্রের প্রাউড ফিল করা উচিত আমাকে নিয়ে। আকস্মিক এমন কথায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা আদ্র শুভ্র ফিক করে ঠোঁট কামড়ে হেসে উঠল। তেতে উঠলেন রুবিনা কাবির। ঝট করে দাঁড়িয়ে প্রস্থান করতে করতে গিজগিজ করলেন। সিঁড়ির মাথায় রৌদ্রের মুখোমুখি হন তিনি। তর্জনীর ডগায় চাবি ঘোরাতে ঘোরাতে নিচে নামছিল। মাকে দেখে থেমে বলল, ইভারা কোথায় মম? আমি কি জানি, খুঁজে নিয়ে গিয়ে। রেগে আছো কেন? তোরা আমাকে শান্তিতে থাকতে দিস? ও মম, কামন, বিয়ে করেছে তোমার ছেলে, এতে রেগে যাওয়ার কি আছে? রাগ ঝেড়ে ফেলো। ইভারা কোথায়? বেরোবো আমরা, অনেক রাত হয়েছে, ঘুম পাচ্ছে। কোথায় যাবি আবার? চোখ সরু করে তীক্ষ্ণ প্রশ্ন করলেন ভদ্র মহিলা। রৌদ্রের গাছাড়া জবাব, যেখানে ছিলাম এই কদিন। ঢং করে আবার ওখানে গিয়ে কি করবি? ঘুমাবো। ঘুমানোর জন্য ঘর নেই তোর? আছে তো, কিন্তু আমার এই ঘরে তোমার বউ নেই। ইউ নো, ওখানে আছে। ইনফ্যাক্ট থাকে আমার সাথে। ওখানে রুম শেয়ার করি আমরা। নির্লজ্জ উত্তর। চোখ মুখ পাকালেন রুবিনা কাবির। পাশ কাটাতে কাটাতে রাগে হিস হিস করলেন। যেমন বাপ তেমন তার ছেলেরা, একটা তো হয়েছে ঠোঁট কাটা। এদিকে মা ছেলের কথাবার্তা সবাই শুনল। আদ্র আর শুভ্রের হাসির মাত্রা বাড়ে। আদ্রের ঘরে শিশির, ওকে কোনো কিছুর আভাস পেতে দেওয়া হয়নি। সোজা ঘরে তোলা হয়েছে। এখনও সেই বিয়ের সাজিয়ে আছে ও। ঘেটে গিয়েছিল মেকআপ, ফ্রেশ হয়েছে, চেঞ্জ করেনি এখনও। মেহের নিজের ঘর থেকে নতুন একটা শাড়ি বের করে নিয়ে আসলো। বলল যেন চেঞ্জ করে এটা পরে নেয়, হালকা লাগবে তাহলে। শিশিরের ভাবাবেগ নেই। বাড়ি থেকেই পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। আসার আগে কাঁদেনি, চোখ শুকনো। এখনো পর্যন্ত টু শব্দ উচ্চারণ করেনি মুখে। চোখ তুলেও তাকায়নি কারোর পানে। মেঘার সাফা কথা বলার চেষ্টা করলো ওর সাথে, তবে পারল না।
মেহের বেরিয়ে গেছে। শিশিরের পাশে কাজ ঘেঁষে বসল মেঘা। শান্ত কণ্ঠে বলল, শিশির, তাকা আমার দিকে। দেখ, যা হয়েছে কোনো দিক থেকে খারাপ হয়নি। আমি জানি হঠাৎ করে হয়ে গেছে এসব, তোর মানতে কষ্ট হচ্ছে, কিন্তু ভেবে দেখ, আয়ানের কবল থেকে বেঁচে গেছিস তুই। এর থেকে ভালো আর কি হতে পারে? আদ্র ভাইয়া, আমাকে একটু একলা থাকতে দিবি তোরা প্লিজ। আমি একলা থাকতে চাই মেঘা। কথা বলতে বা শুনতে ভালো লাগছে না, প্লিজ। শিশিরের ঠান্ডা ক্লান্ত স্বর। সাফার দিকে তাকায় মেঘা। ঠোঁট ভিজিয়ে গদগদ হয়ে বলতে আসে সাফা, আরে বেবি, তুই এত আপসেট কেন বলতো? আদ্র ভাইয়া কত ভালো তুই জানিস। ভাইয়াকে যেমন ভাবিস ও মোটেও তেমন নয়। আদ্র ভাইয়া বেস্ট, খুব কেয়ারিং। দেখবি, তুই ঠিকই বুঝতে পারবি। তোর তো গুড লাক, ওই বখাটে আয়ানের জায়গায় আদ্র ভাইয়ার মতো কাউকে পেয়েছিস তুই। বিয়ে হয়েছে তোদের। এখন থেকে আমি মেঘা, আমাদের সাথে থাকবি তুই। ভাবতে পারছিস, আমরা 3 ফ্রেন্ড এক বাড়িতে। ইউ নো, আই অ্যাম সো এক্সাইটেড। তুই যে আদ্র ভাইয়ার বউ, এটা ভাবতেই আনন্দ লাগছে আমার। এখনো কেমন অবিশ্বাস্য লাগছে সবটা। শিশির নিশ্চুপ, হাঁটু জড়িয়ে এক ধ্যানে বসে আছে। যে পরিস্থিতিতে সবটা হয়েছে শিশিরের মানতে অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। মেঘা নিজেও এখনো সবটা বুঝে উঠতে পারেনি। আদ্রের হঠাৎ এমন সিদ্ধান্তর মানে বোঝেনি। সাফাকে চুপ করতে ইশারা করল সে। উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আচ্ছা তুই রেস্ট কর, আমরা আসছি, পাশেই আমাদের রুম। আদ্র ভাইয়ার সামনে অকওয়ার্ড ফিল আসতেই পারে, তবে যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই বলবি। ওকে, গুড নাইট। মেঘা সাফা বেরিয়ে আসে রুম থেকে। ঘুমে আচ্ছন্ন হয়ে আসছে দু চোখ। বিছানায় গা এলিয়ে দিতেই একবিংশি পাড়ি জমাবে ঘুমের রাজ্যে। কোনো মতে ঘরে ঢুকল। রৌদ্র আসছিল এদিকেই। মেঘাকে ঘরে ঢুকতে দেখে তরতরিয়ে পিছু নিল। সাফা ঢুকেছে ওয়াশরুমে। মেঘা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। অলসতা আসে ভীষণ। মাথার খোপা এলোমেলো, গুছিয়ে বাঁধার ইচ্ছে জাগল না একটুও। বরং এলোমেলো খোপা একটা কাটা গুজে দিল, যাতে খুলে না যায়। টুকটাক খুচরো চুল 2 হাতের সাহায্যে কানের পাশে গুজে দিল। অতঃপর হাই তুলে বিছানার দিকে এগোয় রমণী। পিছু ফেরা মাত্রই রৌদ্রকে ঘরের ভেতর দেখে কপাল কুঁচকে আসে। ওষ্ঠপুটে দাঁত চেপে ফিচেল দৃষ্টিতে চেয়ে আছে লোকটা। মুখ বাঁকালো মেঘা। রৌদ্রকে পাশ কাটাতে গেলে একটানে ওর চুলে গেঁথে রাখা চিকন কাঁটাটা খুলে নিল রৌদ্র। বলল একই সাথে, লেটস গো এমপি। খ্যাটখ্যাটে স্বরে ঝেড়ে ওঠে মেঘা। কোথায়? শিকদার বাড়ি। তেলে বেগুনে জ্বলে উঠল মেঘা। হিতে বিপরীত বুঝে দাঁত চেপে বলল, আপনি যান, আপনার এক্স আর তার বাচ্চার কাছে। আমাকে টানছেন কেন? আমি ও বাড়িতে ছিলাম বলে বেশ সুবিধা হয়েছিল এই কদিন, তাই না? অসুবিধা যাতে না হয় তাই আবার যেতে বলছেন আমায়। ইডিয়েট, থাপ্পড় খাবি। এসব কি বলছিস তুই? যা বলছি ঠিকই বলছি, খবরদার জ্বালাবেন না আমায়। মেঘা ঘুরে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। তুলতুলে কমফোর্টার টেনে ঢেকে নেয় মাথা অবধি। চেয়েই রয় রৌদ্র। দৃষ্টিতে কিছুটা বিরক্তি। আখিলতা কুঁচকানো। ডাকল ভরা গলায়, ইভারা। ইভাকে ডাকুন গিয়ে, আমাকে নয়। আর একবার আমার নাম উচ্চারণ করলে জানে মেরে ফেলবো একদম। বেরিয়ে যান আমার রুম থেকে। কমফোর্টারের আড়ালে রাগী গলায় জবাব করল একবিংশি। ক্ষণিকের মধ্যে রৌদ্রের বিরক্তি গায়েব হয়। হাসে নিঃশব্দে। দেয়াল ঘড়ির দিকে তাকায়। রাত অনেক হয়েছে। এতক্ষণে রমণী ঘুমে কাদা হয়। আজ বাড়াবাড়ি হয়ে গেছে রমণীর নিকট। এখন বিরক্ত করাটাও ঠিক হবে না, তবে খোঁচানো ঠিক হবে। দুষ্ট বুদ্ধি ভর করে মাথায়। ঘাড় উঁচিয়ে দায়সারাভাবে বলে রৌদ্র,
ওকে, চলে যাচ্ছি আমি। ক্ষণিকেই ঘর নিস্তব্ধ। ঘাপটি মেরে শুয়ে আছে মেঘা, চোখ কান তীক্ষ্ণ। শুয়ে থেকেই পাশে কারোর উপস্থিতি টের পেল। ধীরে ধীরে কাছে আসছে। এক পর্যায়ে জাপটে ধরল মেঘাকে। ছ্যাদ করে উঠল একবিংশী। তৎক্ষণাৎ ভেসে আসলো চিকন মেয়েলি কণ্ঠের উচ্ছ্বাস। উফ মেঘা, ইউ নো, এই কদিন তোকে কত বেশি মিস করেছি। অনেক 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 বেশি। পুরো শ্বাস বন্ধ হয়ে আসছিল তোকে ছাড়া। অবশেষে তুই ফিরে এসেছিস, আর ছাড়ছি না তোকে। মেঘা ছ্যাদ করে উঠল, পরক্ষণে নিজেকে সামলে নেয়। মুখের উপর থেকে কম্ফোর্টার সরায় এক ঝটকায়। সাফাকে দেখে হাঁপ ছাড়ে। মাথা তুলে তাকায় রৌদ্রের অবস্থান অনুযায়ী। লোকটা নেই, চলে গেছে তার মানে। কেন জানি তার চলে যাওয়াটা সহ্য হলো না। মুখে চলে যেতে বললেও মন চাইছিল এই লোকটা থাকুক, একটু জ্বালাতন করুক মেঘাকে, কিন্তু হলো না। মুখ কাদো কাদো হয়ে আসে রমণীর। মৃদুমন্দ ওষ্ঠ উল্টে বিড়বিড় করে, চলে গেছে ওই রাইনু মুখো। হুম, কিছু না। আমিও তোকে খুব মিস করেছি। ঘুমা এখন। এতক্ষণে ঘরে ঢোকে আদ্র। প্রথমেই চোখ পড়ে বিছানার উপর। গুটিসুটি হয়ে হাঁটু জড়িয়ে বসে আছে শিশির। মাথাটা হাঁটুতে নামিয়ে ডান কাত করে রাখা, দৃষ্টি শূন্যে কোথাও। আদ্র নীরব থেকে কিয়ৎকাল পরখ করল ওকে। ধীরে শব্দহীন দরজা আটকালো। বড্ড ঝাঁকি গেছে আজ, গা ম্যাচ ম্যাচ করছে। কথা বলল না সে। শ্যামালিনী তার উপস্থিতির আভাস পেয়েছে, তবুও নড়ল না, স্থবির রইল। নতুন এই ঘরে ওই গুরুগম্ভীর লোকটার উপস্থিতি শিরশিরে অনুভূতিতে বিরক্ত লাগছে তার। আদ্র পা বাড়িয়ে কাবাড থেকে কাপড় বের করে সোজা ওয়াশরুমে ঢোকে। ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে পেরোয় মিনিট 10। পরনে ট্রাউজার, উদম শরীর। মাথা মুছতে মুছতে বেরোলো। এতক্ষণ স্থির ছিল শিশির। চোখে ঘুম নেই আজ, বড্ড ক্লান্ত। তবে সেই অবসাদ দূরের তাগাদানি। বেখেয়ালে ভুলে শিশিরের নজর পড়ে ওর দিকে। লোকটার উদম খোলামেলা শরীর দেখে এক ঝলকেই দৃষ্টি সরিয়ে চোখ বুজে নেয় রমণী। খামচে ধরে শাড়ির কুচি। ঢোক গিলতেও গলায় বাঁধে। কিছু একটা দলা পাকিয়ে আটকায় শ্বাসনালীতে। ঠান্ডায় কাঁপে আদ্র। ফুল স্লিভের সোয়েট শার্ট পরে নেয় একটা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সময় নিয়ে কিছু করল। ডায়ার দিয়ে ভেজা চুল শুকিয়ে অতঃপর ফিরল রমণীর পানে। নিঃশব্দে শ্বাস ফেলল। সোফার উপর শাড়ি রাখা। আদ্র সেটা হাতে তুলে এগিয়ে যায়। শিশিরের পাশে গিয়ে থামে। কণ্ঠ খাদে নামিয়ে বলে, চেঞ্জ করে এসো। রমণী নির্বিকার। চক্ষুদয় বুজেছে। খোলার চেষ্টাও করল না। আদ্র আবার বলে, এবেলায় কণ্ঠ উঁচু খানিকটা। কি হলো, কথা কানে যাচ্ছে না? ওঠো, চেঞ্জ করে এসো গিয়ে। তবু ভাবভঙ্গিমায় পরিবর্তন নেই, নড়চড় নেই একটুও। তপ্ত শ্বাস ফেলল আদ্র। শাড়িটা রাখলো বালিশের পাশে। কথা বাড়ালো না আর। চুপচাপ ঘুরে এসে শুয়ে পড়ল ডান দিকে। উবু হয়ে শুয়ে চোখ বুজে নেয় সে। অথচ বক্ষপিঞ্জরে উথাল পাথাল তাণ্ডব চলছে। জোরালো তার শ্বাস প্রশ্বাস। নিজেকে ধাতস্থ দেখালো উপর উপর। মিনিট কয়েক বেরোয়। শিশির মাথা তুলে আলগোছে, পাশ ফিরে যায়। নিজের পাশে আদ্রকে শুয়ে থাকতে দেখে গা আনচান করে তার। আচমকা ঠোঁট ভেঙে ফুপিয়ে ওঠে, হেঁচকে ওঠে গলা চিরে। অগত্যা ঘাড় ফিরিয়ে ধক করে চায় আদ্র। উঠে বসে এক লাফে। মেয়েটাকে আকস্মিক কাঁদতে দেখে চোখ কুঁচকায়। ব্যাপারটা কি হলো? ওর ঘুমানোটা কি পছন্দ হলো না এই মেয়ের? ঝাড়ি মারে সে। এভাবে কাঁদছ কেন বেয়াদব? বাসর করবে? কান্নার মাঝেই থতমত খায় শিশির। সে কি ভেবে কাঁদল, আর এই লোকটা বলছে কি? কথাটা গায়ে মাখল না মেয়েটা। চোখে চোখ স্থির করল। এমনটা কেন করলেন স্যার?
মেয়েটার শান্ত ভেজা নড়বড়ে কণ্ঠ ভেসে আসে। আদ্রের প্রত্যুত্তর সহসা, কি করেছি? এই বিয়ে এটা কেন করলেন? ইচ্ছে হয়েছে তাই। চেঞ্জ করে সে শুয়ে পড়ো, নাকি অন্য কিছু চাইছো? ছি, বাজে কথা বলবেন না একদম। ইচ্ছে হয়েছে? হঠাৎ ইচ্ছে হলো কেন? কেন এভাবে নষ্ট করলেন আমার জীবনটা? নষ্ট করলাম? করলেনই তো। বিষিয়ে দিলেন আমার জীবনটা। বুঝতে পারছেন আপনি কি করেছেন? স্যার, কেন করলেন এমনটা? এই অঘটন, এটা কেন ঘটালেন? আমি আমি কি করব এখন? কি করে সামলাবো এটা? মাথা চেপে ধরে আরো বেশি ফুঁপিয়ে কেঁদে উঠল মেয়েটা। ফিকরে উঠল। আদ্রের বক্ষস্থল ধক করে ওঠে। নিজেকে সংযত রেখে বলে, কিচ্ছু করতে হবে না তোমায়। শুধু সংসার করবে তাতেই হবে। সংসার? কিসের সংসার? কার সাথে সংসার করব আমি? আপনার সাথে? মাথা খারাপ হয়ে গেছে আপনার? আরে আপনি আমার টিচার, ভুলে গেছেন এটা? আমি আপনার স্টুডেন্ট। কোন দিক থেকে এটা ভাবতে পারলেন আপনি? একটু রুচিতে বাঁধল না? সুযোগ পেলে না লুফে নিলেন? ছি স্যার, আমার ভাবতেও অস্বস্তি হচ্ছে। কি করলেন আপনি এটা? আমাকে এভাবে বিয়ে করার কোনো যথাযথ কারণ ছিল না। আপনার কাছে তো আরও ছিল না। তবুও কেন করলেন আপনি এমনটা? কেন বিয়ে করলেন আমায়? বয়স হয়েছে, বিয়ে করা প্রয়োজন ছিল, তাই তোমায় বিয়ে করেছি। শিশির তাজ্জব বনে বিছানা ছেড়ে নামে। কি সরল স্বীকারোক্তি লোকটার। কণ্ঠে কৌতুক রসিকতা করছেন হয়তো, অথচ শিশির সিরিয়াস। ভেজা চোখ মুছে আবার বলল, মজা করছি না আমি। আপনার এসব হেয়ালি কথাবার্তা শোনার কোনো আগ্রহ নেই আমার। আমি এই বিয়েটা করেছি শুধুমাত্র আমার আপুর জন্য। বাধ্য হয়েই বিয়ে করেছি আমি। আপনাকে স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয় আমার পক্ষে। কোনো দিন না। ডিভোর্স চাই আমার। আর আমি এই বিয়েটা করেছি আমার জন্য। অবাধ্য হয়ে বিয়ে করেছি। তোমাকে ছেড়ে দেওয়া সম্ভব নয় আমার পক্ষে। তোমাকে চাই আমার। স্যার, বলো, শুনছি আমি। পাগল হয়ে গেছেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে? এতটা নীচ আপনি? ছি, আপনি আমার টিচার। ও শাট আপ বেয়াদব। ছি ছি করবে না একদম। আমি তোমার টিচার কেবলই ভার্সিটিতে। নাও আই অ্যাম ইউর হাজবেন্ড। লিগালি হাজবেন্ড। তো কি? হাজবেন্ড হয়েছেন বিয়ে করেছেন বলে মাথা কিনে নিয়েছেন? হুম, শুধু মাথা নয়, গোটা তুমিটাকেই কিনে নিয়েছি আমি। শিশির অস্বস্তিতে চোখ নামিয়ে নেয়। দুই হাতে মুখ চেপে ধরে আওড়ায় ক্রন্দনরত স্বরে, আমি থাকবো না এই সম্পর্কে। কিছুতেই না। আপনাকে আগে যা ভেবেছিলাম আপনি তার থেকেও নিকৃষ্ট। আমি থাকবো না, চলে যাব। আমার আপুর কথা ভেবে এই বিয়ে করেছি আমি। এখন ডিভোর্স চাই আমার। আপনার মতো সুযোগ সন্ধানী লোকের কাছে থাকবো না আমি। কোনো দিন না। শুনুন, শুনে রাখুন, ডিভোর্স চাই আমার। বুঝেছেন আপনি? আপাতত তোমাকে বুঝতে চাইছি না, কারণ আমি তোমাকে চাই। তোমাকে বুঝতে গেলে আমার চাওয়া অপূর্ণ রয়ে যাবে। শিশির একে একে তাজ্জব বনে কিছুই বুঝে পায় না। কেন করছেন লোকটা এমন? ওকে আরও তাজ্জব বানিয়ে আদ্র এবার বলে ঠোঁট বাঁকিয়ে, আই নো, ইটস আওয়ার ফার্স্ট নাইট। ছাড় দিচ্ছি, তবে ছেড়ে দিচ্ছি না তোমায়। বেয়াদব, ঘুমাও এসে। এই বলে আবার ঠোঁট বাঁকিয়ে হাসে আদ্র। মাথা নামিয়ে শুয়ে পড়ে আগের ন্যায়। ওর এমন নির্লজ্জ কথাগুলো শিশিরের গায়ে সূচের মতো বেঁধে। বিকৃত হয়ে আসে চোখ মুখ। ফোঁস করে শ্বাস ফেলে সে। মাথার দোপাট্টা একটানে খুলে মেঝেতে ছুঁড়ে মারে। গজগজ করে ঘর ছেড়ে গিয়ে থামে ব্যালকনিতে। খোলা বাতাস দমকা তালে বাড়ি খায় জীর্ণ কায়ায়। উপর পানে মুখ তোলে মেয়েটা। কী সব হলো ওর সাথে? কেন হলো? এসব মানা যে বড্ড কঠিন। আদ্রকে নিজের স্বামী হিসেবে কল্পনা করতেও কেমন জড়িয়ে যাচ্ছে সবটা।
স্থির হয়ে এক কোণের ইজি চেয়ারটায় বসে মেয়েটা। মুখটা উপর পানে করে শ্বাস টানে ঘন ঘন। চোখের কার্নিশ ভিজে আসে বারংবার। মাথা ঝাঁকায় দুই দিকে। বুজে নেয় চোখের পাপড়ি। আর মেলে রাখা দায় হয়ে পড়ছে ভীষণ। চোখ নিভে আসছে আপনা আপনি। শাড়ি ভেদে শীতের তোপে ঠান্ডা অনুভূত হচ্ছে বড্ড। তবুও পরোয়া নেই। ধীরে ধীরে মিয়ে যায় শ্যামালিনী।